একদিনে ৫০১ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজার। শহরের অর্ধেকের বেশি এলাকা ডুবে আছে। ৯টি উপজেলায় ১০০ গ্রাম তলিয়ে গেছে পানিবন্দী অন্তত ১ লাখ বাসিন্দা। পর্যটকরা পড়েছেন বিপাকে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এবং সদর উপজেলায় পাহাড় ধসে মারা গেছেন ৬ জন। ঝুঁকিতে থাকা মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘন্টায় কক্সবাজারে ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়, যা চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ। এমন বৃষ্টিতে তলিয়েছে কক্সবাজার শহরের ৬০ ভাগ এলাকা। বেশিরভাগ জায়গায় ২ থেকে ৩ ফুট পানি। তলিয়ে গেছে শহর এলাকার অনেক ব্যবসা প্রতিষ্ঠানও। এছাড়া ৯ উপজেলায় অন্তত ১০০ গ্রাম ডুবে গেছে। বন্দী অবস্থায় পড়েছেন অন্তত ১ লাখ মানুষ। এদিকে ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার রাতে পাহাড় ধস হয় সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে। এতে ২ মেয়ে সহ আখিমণি নামে নারীর মৃত্যু হয়। পাহাড় ধসে পড়ে আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। এই পাহাড়ের একদম ওই পাশে যে ৩ জন ছিল, মিজান ভাইয়ের একদম স্ত্রী এবং ২টা কন্যা সন্তান, ওরা ২জন একদম স্পট ডেড হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। জানিয়েছেন ধসের ঝুঁকিতে থাকা মানুষকে সতর্ক করার কাজ চলমান রয়েছে। সচেতনতার জন্য ওনারা যেন খুব দ্রুত নিরাপদ স্থানে চলে যায়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ আর কি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আরও যা যা সহায়তা লাগে সবকিছুই দিব। এদিকে পাহাড় ধসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মৃত্যু হয়েছে আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদ নামে ৩ ভাইয়ের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিজিএফআই, এনএসআই সহ দেশের সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুম সংক্রান্ত মামলা দায়ের করা যাবে। বৃহস্পতিবার গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির এই গণবিজ্ঞপ্তিতে অতিরিক্ত জেলা জজ ও সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ বুলবুল হোসেন স্বাক্ষর করে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা বাহিনী, ডিজিএফআই ও কোস্টগার্ড সহ দেশের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের উদ্ধার করার উদ্দেশ্যে মামলা দায়ের করা যাবে। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুমের ঘটনায় ভুক্তভোগী অথবা তার পরিবার এই উদ্দেশ্যে গঠিত কমিশনে এসে অভিযোগ করতে পারবেন। এছাড়া কমিশনের ঠিকানায় ডাকযোগে কিংবা ইমেইলের মাধ্যমে অভিযোগ পাঠানো যাবে। গণ অভ্যুত্থানে দ্বিতীয়বার দেশ স্বাধীন হলেও শ্রমিক অসন্তোষ সহ আওয়ামী লীগ নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আর এর নেপথ্য মদতদাতা ভারতে পলাতক শেখ হাসিনা। সকালে রাজধানীতে 2টি আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এমন অভিযোগ করেন। তারা দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিতেরও দাবি জানান। খালেদা জিয়া ও তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক দাবি করেন, এমপিদের লাঞ্ছনাকারী সাবেক ডিবি প্রধানকে গ্রেপ্তার না করে উল্টো নিরাপত্তা দেয়া হচ্ছে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছর জেল। এদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে আয়োজন করা হয় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দান ও আলোচনা সভার। এতে বিএনপি নেতারা বলেন, ছাত্র জনতার বিজয় অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে দলীয় নেত্রী বেগম সেলিমা রহমান দাবি করেন, শ্রমিক অসন্তোষ সহ বিভিন্নভাবে স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সততার সাথে এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই
এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের কোনো এরা এখন ঢোকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। হাসিনাকে উৎখাত করেছি, এখন যদি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, তাদের মানবিক অধিকার যদি ফিরিয়ে দিতে পারি, তাদের মৌলিক অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে পারি, তাহলেই তাদের সেই শাহাদাত বরণ যে তারা করেছেন সেটার মূল্যায়ন হবে। ছাত্র জনতার আন্দোলনের নেপথ্যে সাহস জোগানো বিএনপির প্রথম সারির নেতাদের প্রতি অসম্মানজনক বক্তব্য না দিতে সকলের প্রতি আহ্বানও জানান দলের এই নেতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকার গঠনের মাত্র ৩৮ দিনের মাথায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর তারই প্রতিফলন বলছেন নতুন পররাষ্ট্র সচিব। জানান, বহুমাত্রিক বিষয় নিয়ে হবে দ্বিপাক্ষিক বৈঠক, তবে ওয়াশিংটনের সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনায় ঢাকাকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। দিল্লি হয়ে দুদিনের সফরে শনিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। 4 মাসের মাথায় এটি হবে তার দ্বিতীয় দফায় ঢাকা সফর। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি বৈঠকে অংশ নেবেন ডোনাল্ড লু। মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেটন নেইম্যান। সঙ্গে থাকবেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ডও। নতুন প্রেক্ষাপটে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। তা নিয়েই আলোচনা করবে ঢাকা ওয়াশিংটন। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তাদের আসার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ককে গুরুত্ব দেয় তার একটা বড় প্রতিফলন। এবং আপনারা দেখেছেন এর কম্পোজিশনটা, এর মধ্যে আপনারা জেনেছেন সেই কম্পোজিশনে বোঝা যায় যে এই আলোচনাটা বহুমাত্রিক হবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় ঢাকার সঙ্গে নিরাপত্তা সহ আইপিএস ইস্যুতেও আলোচনায় আগ্রহী ওয়াশিংটন। এক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। ইন্দো প্যাসিফিকের যে জিনিসটা খেয়াল রাখা দরকার, যতক্ষণ ওটা উন্নয়নের কাঠামোর মধ্যে থাকে ততক্ষণ আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা। কিন্তু ওটা যদি নিরাপত্তার কাঠামো থাকে, যেই নিরাপত্তার কাঠামোর মধ্যে যে থাকে যে আমার সাথেই সম্পর্ক করতে হবে, অন্য দেশের সাথে আমি সম্পর্ক করতে পারবো না, তাহলে কিন্তু ওখানে সমস্যা তৈরি হবেই। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনীতি, বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে কৌশলী ও ভারসাম্য নীতি বজায় রাখা উচিত বাংলাদেশের। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মীয় উপাসনালয় এবং বাড়িঘরে হামলার বিচার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা সহ 8 দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে হিন্দু জাগরণ মঞ্চ। বিকেলে এই কর্মসূচির কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। অবরোধের সময় বক্তারা জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 1 মাস পেরিয়ে গেলেও তাদের 8 দফা দাবি বাস্তবায়ন হয়নি। তাদের অভিযোগ, প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হামলার শিকার হচ্ছে। রাজধানী সহ বিভিন্ন জেলায় মন্দির ভাঙচুর হচ্ছে, অথচ অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে না। এ সময় সরকার বারবার আশ্বাস দিয়ে তাদের ভুলিয়ে রেখেছে বলেও অভিযোগ করেন বক্তারা। এর আগে হামলার ঘটনাগুলো ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে গত মাসেও শাহবাগ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সে সময় তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান। মন্দিরে লুট হয়েছে, মন্দিরে এসে কিছু 2 থেকে 300 পোলাপান নিয়ে আইসা ওরা মন্দির তালা মেরে দিছে। আমি আজকে যদি অত্যাচার হয় এই সনাতনীদের ওপর, আমরা চুপ করে বসে থাকবো না। পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানিও। এ খাতে বারবার এমন অস্থিরতায় রপ্তানি বাজার হারানোর শঙ্কায় রয়েছেন উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, শ্রমিক অসন্তোষের দায় ক্রেতা প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না। এজন্য মালিক, শ্রমিক ও ক্রেতা দেশগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান অর্থনীতিবিদদের। দেশে শ্রমিক অসন্তোষে প্রায় 1 মাস ধরে অস্থির তৈরি পোশাক শিল্প। দাবি আদায়ে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে শতাধিক কারখানায়। সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে এমন অস্থিরতায় বন্ধ হয়ে যায় উৎপাদন ও বিপণন কার্যক্রম। শিল্প খাতে প্রায় 5,000 কোটি টাকার ক্ষতি হওয়ার কথাও জানায় মেট্রোপলিটন চেম্বার।
এ অবস্থায় উদ্বিগ্ন পোশাক শিল্প মালিকরা। তারা বলছেন, শ্রমিক অসন্তোষের ফলে যথাসময়ে পণ্য পাঠানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই অবস্থা দীর্ঘমেয়াদী হলে ক্রেতাদের আস্থা ধরে রাখা কঠিন হবে। গত এক সপ্তাহে যে শিপমেন্ট যাওয়ার কথা ছিল যায়নি, এবং এগুলো না খুললে কখন যাবে, দে আর কাইন্ড অফ মেন্টালি স্ট্রেস। পরিস্থিতি যদি আমরা হ্যান্ডেল না করতে পারি, সেক্ষেত্রে আমি যদি কাস্টমার হই, আমিও চিন্তা করব যে এই মুহূর্তে আমার যে শিপমেন্টটা হওয়ার কথা সেটা না হলে আমি আগামী পিরিয়ডটায় সেখানে দিব কিনা, সেটা তো হবেই। এই দুষ্ট চক্র যদি আরও বেশি উশৃঙ্খল হয়ে যায়, তার কিন্তু আমাদের জন্য ভয়াবহ। এই বায়ার কমিউনিটি থাকবে না। শুধু গার্মেন্টস কেন, আরও তো অন্যান্য প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হচ্ছে, হবে, ডাইভার্সিফিকেশনস হচ্ছে এবং ইনোভেশন আসছে। এই জিনিসগুলো ডিসকারেজ করা যাবে না। অর্থনীতিবিদরা বলছেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ সহ শ্রমিকরা যে ১৩ দফা দাবি দিয়েছে তা বাড়তি চাপে ফেলবে কারখানা মালিকদের। বাড়তি ব্যয় মেটাতে আন্তর্জাতিক ক্রেতাদেরও দায়িত্ব রয়েছে বলে মনে করেন তারা। বায়াররা এগুলোর ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন না, সেটি যেমন ঠিক, আবার একই সাথে বায়ারদেরও উচিত হচ্ছে এইগুলো মানতে গেলে এখন মালিকদের যে বাড়তি ব্যয় হবে সেই ব্যয়টা মেটানোর দায়িত্বও কিন্তু আমাদের এই বায়ারদের। সুতরাং এটি কারোরই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, রপ্তানিমুখী এ শিল্পকে বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনী ও মালিকদের পাশাপাশি শ্রমিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবাসী বাংলাদেশিরা মারা গেলে বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে যে ক্ষতিপূরণ পাবেন তা বৈধ পথে দেশে আনলে তার বিপরীতে প্রণোদনা দেয়া হবে। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বিদেশ থেকে পাঠানো অর্থের আয়ের উৎস নিশ্চিত হতে হবে। একই সাথে বিদেশ থেকে পাঠানো অর্থ বৈধ পথে দেশে আসার সাথে সাথে টাকায় রূপান্তর করতে হবে। বর্তমানে প্রবাসী আয়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ২.৫% প্রণোদনা দেয়া হয়। মুরগির দাম বাড়ার প্রবণতার মধ্যেই বাজারে বেড়েছে ডিমের দাম। রাজধানীর বাজারে এখন ফার্মের মুরগির ডিমের দাম ডজনে ১৬৫ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে আলু পেঁয়াজের দাম। সিন্ডিকেটের দৌরত্ব কমায় কিছুদিন আগে বাজারে কমে মুরগির দাম, তবে ২ সপ্তাহ ধরে আবারও দেখা যাচ্ছে বাড়ার প্রবণতা। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়, বাজার ভেদে কিনতে হচ্ছে ১৯০ টাকাও। সোনালী মুরগির কেজি উঠেছে ২৬০ টাকায়। দাম বাড়ার জন্য বন্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা, তবে ক্রেতাদের অভিযোগ নজরদারি না থাকার সুযোগ নিচ্ছেন বিক্রেতারা। মানুষের যে ক্রয় ক্ষমতা, এই ক্রয় ক্ষমতা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে, দাম বাইরে, যেটা সহনীয় আসা উচিত, প্রত্যেকটা মানুষের সহনীয় আসা উচিত। আর সিন্ডিকেটটা প্রত্যেকটা প্রোডাক্টের সিন্ডিকেট ভাঙা উচিত। কিনে আনি আমরা বিনিময়কে যদি 10 টাকা লাভ করি, এটাই আমাদের বাজারে যে রেট চলে, 10 জনের যে রেটে বেচতো আমি এই রেটে বেচতে। বেড়েছে ডিমের দামও। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৫৫ টাকায় বিক্রি হলেও এখন কিনতে হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। ভারত থেকে আমদানি হলেও তার প্রভাব নেই বাজারে। ইন্ডিয়ার ডিম এখনো বাংলাদেশে আসে নাই। যে আমার বড় আড়তদার, ওনার হলো বড় আড়তদার, ওনাদেরকে প্রশ্ন করলে কইতে পারবেন, কারণ আমরা ডিম আনি ওনাদের থেকে। ক্রেতাদের কিছুটা স্বস্তি দিচ্ছে আলু পেঁয়াজের দাম। আমদানি শুল্ক কমানোর প্রভাবে কেজিতে কমেছে ৫ টাকা পর্যন্ত। আলুর কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়, আর মানভেদে পেঁয়াজের কেজি ১১০ থেকে ১১৫ টাকা। পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল বেশিরভাগ সবজির দাম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের দুর্নীতির সহযোগিতায় দীর্ঘদিন ধরে জড়িত থাকার অভিযোগ জাতীয় ক্রীড়া পরিষদের আমলাদের। অনেকে রাজনৈতিক ছত্রছায়ায় বিস্তার করেন আধিপত্য। সময়ের পর পরিবর্তনে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। এনএসসির পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে দুর্নীতির মুক্ত করার দাবি সংগঠকদের। এ যেন শস্যের মধ্যে ভূত। দীর্ঘদিন ধরে জাতীয় ক্রীড়া পরিষদের নিয়মতান্ত্রিকতার চেয়ে বড় হয়েছে ব্যক্তিগত স্বার্থ। নিজেদের স্বার্থ রক্ষায় হয়েছে নতুন নতুন আইন। গুরুত্ব কমেছে ফেডারেশনের দায়িত্বে থাকা সৎ সংগঠকদের। অর্থনৈতিক উদ্দেশ্য হাসিলে বারবার গঠিত হয়েছে অ্যাডহক কমিটি। মিকু, তাবিউর, কোহিনুররা ফেডারেশন দখল করে আছেন ৪০ থেকে ৫০ বছর ধরে। অভিযোগ আছে আর্থিক সুবিধা পেতে স্বীকৃতি দেওয়া হয়েছে নাম সর্বস্ব অ্যাসোসিয়েশনকে। আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ সহ ইমতিয়াজ বাবুল সহ মিকু সাহেব, আসুজ্জামান, কোহিনুর, তপল সাহেব, ওখানে একটা সিন্ডিকেট ছিল।
এই সিন্ডিকেটকে সরাসরি মদত দিয়েছে মানে জাতীয় ক্রীড়া পরিষদ। এইখানে সব বিদেশের লোকের যোগাযোগ আছে, সব কিছু আছে, কিন্তু ওরা আসতে চায় না, বলে যে না আপনি যতদিন আছেন সিকিউরিটি আপনি থাকবেন, তারপরে আমরা পরে দেখা যাবে। আমি ইলেকশন হয়, আমি ইলেকশনের মাধ্যমে আসি, যদি আমাকে না চায় তাতে আমার কোনো আসে যায় না। স্টেডিয়াম সংস্কারের নামে সময়ক্ষেপণ, টেন্ডার বাজি নিয়েও আছে বিস্তর অভিযোগ। জাতীয় ক্রীড়া পরিষদ গত 16 বছরে সেখানে সিবিএর নামে টেন্ডারবাজি হয়েছে, সিবিএর নামে আর্থিক কেলেঙ্কারি হয়েছে, আর জাতীয় ক্রীড়া পরিষদের সর্বস্তরে দুর্নীতি। এনএসসির ফ্লোর ভাড়া, স্টেডিয়ামের গেটে পরিবহন ফি বাবদ প্রতি বছর মোটা অঙ্ক আয় হলেও এনএসসির কাছে তার কোনো হিসেব নেই। সংগঠকদের বাদ দিয়ে এনএসসির আমলারা বিভিন্ন ফেডারেশনের হয়ে একাধিকবার করেছেন বিদেশ সফর। সমালোচনা হচ্ছে কর্তাদের অযৌক্তিক সংশ্লিষ্টতা নিয়ে। প্রথমত সংস্কার করতে হবে জাতীয় ক্রীড়া পরিষদ সহ অলিম্পিক। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু সাধারণ ঘরোয়াতে কষ্ট করে রান করেই জাতীয় দলে এসেছেন। প্রথম শ্রেণীতে রান করার কঠিন অভিজ্ঞতা জাতীয় দলে কাজে লাগাতে চান বলে জানিয়েছেন টেস্ট দলে প্রথমবার ডাক পাওয়া জাকের আলী অনিক। বলছেন ভারত সফরের সুযোগ পেলে দলে অবদান রাখতে চান। বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ অনুশীলন, তাসকিন ছাড়া বাকি তারকারা সবাই ড্রেসিং রুমে। পাশে আরেকজনের দেখা মিলল, সব মনোযোগ তার কিপিংয়ে। খানিক পরে ব্যাট হাতে নেটে গেলেন, একা এক নেটে টেস্ট মেজাজে প্রস্তুতি নিলেন। জাকের অনিকের সবটা জুড়েই যেন ভারত টেস্ট। প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাদা পোশাকের দলে। অবশ্যই দেখেন, সিলেকশন যেহেতু হয়েছে ওনারা প্রিপেয়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন। তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে, যারা যারাই খেলবে, তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হবে। 17টা টি-20 খেলেছেন, ওয়ানডে অথবা টেস্টের অভিজ্ঞতা নেই। তবে তার ক্যারিয়ার বলে টি-20 থেকে টেস্টে দক্ষতা বেশি। পাকিস্তান এ দলের বিপক্ষে কয়েকদিন আগেই ক্যারিয়ার সেরা 172 করেছেন। ফার্স্ট ক্লাসে 49 ম্যাচে 42 গড়ে রান করেছেন। ঘরোয়াতে কতটা পরিশ্রম করে এই পর্যায়ে এসেছেন সেটা তার কথাতেই স্পষ্ট। আমি 2017 সাল থেকে খেলি ফার্স্ট ক্লাস ক্রিকেটে, আমি জানি আমার কতটা কষ্ট হয়, এক একটা রান করতে আমার কতটা কষ্ট হয়েছে। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা অনেক অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা সবাই অনেক কষ্ট করি। সো আরও কষ্ট করব ইনশাল্লাহ। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা দিনকে দিন উন্নত হচ্ছে, আরও হবে। পাকিস্তানের পর ভারতেও দারুণ কিছু করার সম্ভাবনা দেখছেন জাকের। তবে ব্যাটারদের চ্যালেঞ্জটা বেশি চোখে পড়ছে। যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় যে এই বছরও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন মানে যেটা কখনো আগে করতে পারিনি এজ এ টিম, এটা করার চেষ্টা থাকবে। দেশীয় বিদেশি কোচদের অধীনে দারুণ একটা সেশন শেষ করেছে বাংলাদেশ দল। যে যার মতো করে 3 বিভাগেই কাজ করেছেন সাদমান, মিরাজ, লিটনরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।